तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये हृदा जनाः। বেশ কিছুদিন পরে আবার আপনাদের সঙ্গে এই কথামৃতে আলোচনায় দেখা হচ্ছে। আশা করি আপনারা সবাই ভালো ছিলেন, আগামী দিনগুলোতেও ভালো থাকবেন। কদিন পরে আমাদের রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস 1 মে অনুষ্ঠিত হবে। সেখানে আপনারা যদি আসেন আপনাদের ভালো লাগবে। আগামী 1 মে আমাদের রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস সারা বিশ্ব জুড়ে উদযাপন করা হবে। এখানে হবে, আপনারা সবাই আসবেন, আমরা আশা করি। আর আগামী 14 এপ্রিল বাংলা নতুন বছরের সূচনা, নববর্ষ। সেদিনও সারাদিন ধরে ভক্তরা আসবেন, ঠাকুরের পুজো হবে, আপনারা তাতে অংশগ্রহণ করবেন এবং দুপুরে সন্ধ্যায় প্রসাদ দেওয়া হবে, প্রসাদ ধারণ করবেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই কথামৃত আলোচনার পরে আবার আমাকে 1 বৈশাখের পরের দিনই বাইরে যেতে হবে, বাংলাদেশে কোনো জায়গায় যেতে হবে দীক্ষাদান উপলক্ষে। ফিরব 30 এপ্রিল, তারপরের দিনই 1 মে। সুতরাং পরবর্তী কথামৃতের আলোচনাটা 3রা মে 2024 শুক্রবার আয়োজিত হবে। মনে রাখবেন এটা, কারণ রেগুলার তো হচ্ছে না, গ্যাপ যাচ্ছে, সেজন্যই মনে রাখবেন অনুগ্রহ করে। আগামী 3রা মে 2024 শুক্রবার পরবর্তী রামকৃষ্ণ কথামৃতের আলোচনা। অনেক দিনের মাঝখানে গ্যাপ পড়ে যায় বলে আপনাদের আগে কি আলোচনা করেছিলাম সেগুলো আমারও মনে থাকে না, আপনাদেরও মনে থাকার কথা। তবে মনে থাকুক আর না থাকুক, শ্রী চৈতন্য চরিতামৃত আপনার নাম শুনেছেন, কৃষ্ণদাস কবিরাজের লেখা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। সেই চরিতামৃতে বলা হচ্ছে সাধু পদে পদে। ভগবানের কথা তো যেখান থেকেই বলুন, যখনই বলুন, যেভাবেই বলুন, সেটা আমাদের কাছে আনন্দদায়ক হয়। সেটাকে বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে। সে চৈতন্যের কথা প্রসঙ্গে বলছে সাধু পদে পদে। এমনি এখানেও এই প্রসঙ্গে বলছি যে যখনই আমরা কথামৃতে আলোচনা করি, তত ব্যবধানই এটা হোক না কেন, যেহেতু ভগবানের কথা, সেহেতু এটা সবসময় আনন্দদায়ক হয়, রুচিকর হয়, উপাদেয় হয়। তো আমাদের পরবর্তী আলোচনা কথামৃতে আমাদের এই মঞ্চে আগামী 3রা মে শুক্রবার হবে, এই সন্ধ্যা প্রার্থনার পর। আমরা যেখানে আগে আলোচনা করেছিলাম সেখানে দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে যে ঘরটি এখনো সংরক্ষিত হচ্ছে। এটা অদ্ভুত ব্যাপার। এই ঘরে আমি তো খুব ছোটবেলা থেকেই, যখন ছাত্র ছিলাম তখন থেকেই তো ওখানে যেতাম। তখন একটা অবাক ব্যাপার দেখেছি যে বাইরে প্রচন্ড কোলাহল, কলরব, বহু মানুষ আসছে, কথা বলছে, যে ওই ঘরটার মধ্যে ঢুকে গেল আর কোনো শব্দ নেই, বাইরে নিস্তব্ধ। কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, হচ্ছে
ঘটনাটা ঘটছে, এই সব স্তব এত কোলাহল বাইরে, কিন্তু ওখানে আমি ঘরে ঢুকতে পারলে পরে সব শান্ত নীরব। তবে এখন শুনেছি আমি, এর মধ্যে আমার যাওয়া হয়নি, শুনেছি এখন ঠাকুরের ঘরটিতে আর ঢুকতে দেওয়া হয়, সেটা ওই ওখানকার মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আমাদের কিছু বলার নেই। নিশ্চয়ই কারণ আছে, হয়তো সংরক্ষণের কাজে সিকিউরিটি নিরাপত্তার কারণেই হয়তো ঘুরতে কাউকে দেওয়া হয় না, বাইরে থেকে দর্শন। যারা আপনারা আগে দেখেছেন তারা মনে করতে পারবে, যদি পরে আবার যান তাহলে ঘরের পাশে যাওয়া যাবে, ঘরটিটা ভেতরে হয়ে যাবে। ওর থেকে একটু দূরেই আরেকটি ঘর আছে, ছোট্ট ঘর, এই ঘরটাতে বড় ঘরটা করে, সেই ঘরটি হচ্ছে নহবত। সেখানে শ্রী মা থাকতেন। ওই নহবতের দোতলায় শ্রীরামকৃষ্ণের গর্ভধারিণী চন্দ্রা দেবী বা চন্দ্রমণি দেবী তিনি থাকতেন, আর নিচের ঘরটায় শ্রী মা থাকতেন। ওদের মা একটু দীর্ঘান গিয়েছিলেন, লম্বা ছিল। এবার ওই ছোট ঘর, তখনকার দিনের লোকেদের দরজাগুলো ছোট ছোট, একটু চোর ডাকাতের ভয়ে এরকম করত। এরকম জায়গা ভারতবর্ষে আছে আমি শুনেছি, কোথায় মহারাষ্ট্র একটা জায়গা আছে, সেখানে কেউ দরজা বন্ধ করে না, রাত্রেবেলাও দরজা খুলে রাখে, চুরি চুরি কিছু হবে। এরকম জায়গা ভারতবর্ষে এখনো এই একবিংশ শতাব্দীতেও আছে। যাই হোক, তো শ্রীরামকৃষ্ণের ঘর মহাপবিত্র তীর্থক্ষেত্র আমাদের কাছে এবং জগৎবাসীর কাছে তীর্থক্ষেত্র। যদি কখনো আপনারা যেতে সুযোগ পান বা যাওয়ার সুযোগ পান, সেখানে অবশ্যই যাবে এবং দর্শন করবেন। শ্রীরামকৃষ্ণ যে ঘরে দীর্ঘ প্রায় 3টি দশক এখানে বাস করেছে শ্রীরামকৃষ্ণ। এই ঘরে শ্রীরামকৃষ্ণ বসে আছেন। শ্রীম মানে রামকৃষ্ণ কথামৃত যিনি লিখছেন, কথামৃতকার তিনি গেছেন, প্রথম দেখছেন শ্রীরামকৃষ্ণ, আগে কখনো দেখেননি। নাম শুনেছিলেন হয়তো, তিনি দেখেননি কখনো। তো প্রথম দেখছেন, একবার দর্শন হয়েছে, আবার ঘুরে এসে আবার যাচ্ছেন দেখতে। যখন আবার দেখতে যাচ্ছেন তখন দেখছেন যে দরজাটি বন্ধ আছে। ওই ঘরের দরজাটি বন্ধ আছে। কেন বন্ধ আছে? আগেকার দিনে আমরাও ছোটবেলায় দেখেছি, এই মশার উৎপাতের জন্য এই সময়টায় এই মাঘ ফাল্গুন চৈত্র মাসে ধুনা দেওয়া, এখনো দেওয়া হয়, আমাদের বিভিন্ন মঠে দেওয়া হয়, আমাদের অনেক আশ্রমে দেওয়া হয়। এবং ধুনা দেওয়া হলে ধুনার গন্ধ যাতে ঘরের মধ্যে আটকে থাকে, সেজন্য তার দরজা জানালা সব বন্ধ করে দেওয়া হয়, বাইরে থেকে কিছু করতে না পারে। বাইরে ভেতরের যে ধুনার গন্ধ, এটি বাইরে চলে যেতে হবে, তাতে ভেতরেই ঘরের ঢুকেই ধুনার গন্ধ থাকে। তাই বলছেন, এই মাত্র ধুনা দেওয়া হয়ে আছে, মাস্টার ইংরেজি পড়িয়াছে, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। এগুলো আমি আগের দিনে বলেছিলাম, হয়তো আপনাদের মনে থাকতে পারে। এই যে বলছেন মাস্টার ইংরেজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না, ইংরেজি পড়ার সঙ্গে কি সম্পর্ক? ইংরেজি শিক্ষায় শিক্ষিত হলে আদব কায়দাগুলো নতুন নতুন শিখতে হয়। যদি দরজায় বন্ধ থাকে তাহলে হুট করে ঢুকতে হবে, ওখানে গিয়ে প্রথমে দরজায় করাঘাত করতে হবে, নক করতে হবে, তারপরে ভেতর থেকে কেউ খুলে দিলে তখন ঢুকতে হবে। ইংরেজি আদব কায়দা আমাদের দেশে, এই ভারতীয় উপমহাদেশে এইসব ছিল না। আমরা তো সব এই নিয়ম কানুন এসব মানিও না, এসব বুঝিয়ে না, আমরা আমাদের মতো ছিল। ওদের হচ্ছে সব ডিসিপ্লিন, সব কিছুর মধ্যে একটা শৃঙ্খলা,
একটা শিষ্টাচার, এটা দেশের পাশ্চাত্য দেশের আছে। ওই ইংরেজি আদব কায়দা মানুষ হয়েছেন বলে তখন তো ভারতীয় উপমহাদেশে ইংরেজের শাসন চলছে, রানী ভিক্টোরিয়ার শাসন চলছে। তাই বলছেন মাস্টার ইংরেজি করিয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বারদেশের বৃন্দে, বৃন্দে হচ্ছে কালীবাড়ির পরিচারিকা, যাকে আমরা সাধারণ কথায় এতদিন বলেছি ঝি, এখনো হয়তো বলি। কিন্তু ভারতবর্ষে এই ঝি চাকর এই কথাগুলো বলা অপরাধ, কারণ মানুষকে ছোট করা হয়। সেজন্য ভারতবর্ষের কনস্টিটিউশন, সংবিধান এই শব্দগুলির ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে, ঝি, চাকর ইত্যাদি শব্দ। তাই বলছেন বৃদ্ধে, ব্র্যাকেটে লেখা আছে ঝি, ওই কালীবাড়ির পরিচারিকা ঝি। তিনি কালীবাড়িতে থাকেন, পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করেন, অনেক দিন ধরে আছেন। দ্বারদেশের বৃন্দে একটা লেখা আছে ঝি, দাঁড়াইয়াছি। মাস্টারমশাই শ্রীমন জিজ্ঞাসা করলেন, হ্যাঁ সাধুজি কি এখন এর ভিতর আছে? এই ঘরের ভিতরে কি সাধুজি বলে শ্রীরামকৃষ্ণ আছেন? বৃন্দে, হ্যাঁ এই ঘরের ভিতর আছেন। মাস্টার, ইনি এখানে কতদিন আছেন? এই বললাম প্রায় 3 দশক। এই ঘরটাতে আছেন 27 বছর। এর আগে উনি দক্ষিণেশ্বরে, এটা কুচিবাড়ি, এখানে মথুরবাবু এলে, রানী রাসমণি এলে থাকতেন, কুচিবাড়ি এখনো আছে। সেই কুচিবাড়ির একটি ঘরে শ্রীরামকৃষ্ণ তার আগে ছিলেন। ওইখানে তার সঙ্গে ছিলেন তার আপনারা বলেন বাংলাদেশের ভাতিজা, মানে ভাইয়ের ছেলে, ওদেশে বলে ভাইপো বা ভাইজি। শ্রীরামকৃষ্ণের ভাতিজা ভাইপো রামলাল ওখানে ছিলেন। আবার শ্রীরামকৃষ্ণের দাদা রামকুমার চট্টোপাধ্যায়, তার একটি ছেলে ছিল কুসুমদার, খুবই সুলক্ষণযুক্ত এবং খুবই সুদর্শন ছিল, অক্ষয় তার নাম। তখন তো এই 8 বছর 9 বছর বয়স। তাকে শ্রীরামকৃষ্ণ খুব স্নেহ করতেন, খুব ভালোবাসতেন। তিনি এবং অক্ষয় ওই ঘরে থাকতেন, কুচিবাড়ি। তারপরে অক্ষয় মারা যায়। অক্ষয়কে এত ভালোবাসতেন, অক্ষয় মারা যাওয়ার পরে ঘরে আপনি থাকতে পারবেন, সবসময় তার স্মৃতিটা মনে করত, সেটা যদি থাকতে পারবেন না। তখন তিনি এই যেখানে আপনারা এখন গিয়ে দেখবেন বা আমরা দেখেছি এতদিন, ওই দক্ষিণেশ্বরের মন্দির চত্বরের মধ্যেই যে ঘর, শ্রীরামকৃষ্ণের ঘর বলে উল্লেখিত, সেই ঘরে তিনি থাকতে শুরু করলেন। বললেন তিনি এখানে কতদিন আছেন? মাস্টারমশাই অনেক কথা জিজ্ঞেস করলেন। বৃন্দে বললেন অনেকদিন আছে। অনেকদিন মানে আমি বললাম 27 বছর, প্রায় 30 বছর, 3 দশক তিনি এই ঘটনা দিয়েছিলেন। মাস্টার, আচ্ছা ইনি কি খুব বইটই করেন? কেন এই প্রশ্নটি করলেন? কারণ মাস্টারমশাই ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তিনি জানেন যে যারা খুব বইটই করেন, জ্ঞানী মানুষ, তাদের কাছে বহু মানুষ আসেন তাদের কথা শোনার জন্য। এর কাছে যেমন এত মানুষ আসেন, শুনেছেন ইনি, নিশ্চয়ই ইনি শিক্ষিত হবেন, অনেক বইটই করেছেন। সুযোগ জিজ্ঞেস করছেন, আচ্ছা ইনি কি খুব বইটই করেন? এবার বৃন্দে বলতেন, আর বাবা বইটই সব ওর মুখে, এবং খুব সিম্পল ভাবে সাধারণ একটি কথা বললেন, আর বাবা বইটই সব ওর মুখে। শ্রীরামকৃষ্ণ বলেনি, তোমার বইটই করতে কেউ দেখেনি। সেই ছোটবেলায় বই বলেছিলেন, তারপরে তার বইয়ের সঙ্গে সম্পর্ক। তো আর বাবা বইটই সব ওর মুখে, এই কথাটি খুব সাধারণ কথা, খুব গুরুত্বপূর্ণ। এই জন্যই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একদম সঠিক কথাটি বৃন্দের বলে দিয়েছে। বৃন্দের তো লেখাপড়া জানে, শ্রীরামকৃষ্ণ তবুও ক্লাস 2-3 অবধি বলেছিলেন, বৃন্দ তো সব
বলাই বলেন। তাই বৃদ্ধে দলে বলে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ প্রায় লেখাপড়ার দিক থেকে। তাই বলছেন আর বাবা বইটই সব ওর মুখে, ওনাকে বইটই কিছু করতে কখনো দেখিনি, সব ওর মুখেই শাস্ত্র বাক্য কথা সর্বদা বলে যাচ্ছে, সবই ওনার গল বলে যাচ্ছে, সব ওর মুখে। কথাটি বৃদ্ধকে খুব সাধারণভাবে বলেছি, কিন্তু এর মধ্যে অনেক গভীরতা আছে। শ্রীরামকৃষ্ণ এই যে পুঁথিগত বিদ্যা, বই পড়া বিদ্যা, এটিকে বিশ্বাস করতেন। যখন শ্রীরামকৃষ্ণের বয়স হয়েছে প্রায় 16-17 বছর, তখন পড়াশোনা করে না, তো গ্রামে তাকে পড়াশোনা করে পাঠশালায় পড়তেন। আমরাও পাঠশালায় পড়েছি, ছোটবেলায় পাঠশালায় পড়েছি, ওই ক্লাস 4। শ্রীরামকৃষ্ণ পাঠশালায় পড়েছিলেন, সেই পাঠশালা এখনো আছে। আমার পূর্ব কখনো যান শ্রীরামকৃষ্ণের জন্মস্থান মহাতীর্থ ক্ষেত্র সমাজপুর সারা পৃথিবীর কাছে, এবং দেখুন সেই পাঠশালাটি এখনো রক্ষা করা হয়েছে। এগুলো শ্রীরামকৃষ্ণ করতেন। এর মধ্যে কত লোক করেছে, এরপরেও কত লোক করেছে, কিন্তু সেই জন্য সংরক্ষিত হয়নি। শ্রীরামকৃষ্ণ ওখানে করেছিলেন বলে এটি সংরক্ষিত হয়েছে। আপনারা গেলে দেখুন সেই পাঠশালা, শ্রীরামকৃষ্ণের পাঠশালা এখনো বিদ্যমান। কেউ দেখতে যায়, তারা খবর যায়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে আমার দর্শন করতে, তারা পাঠশালা দেখে। শ্রীরামকৃষ্ণের পাঠশালায় প্রথমে দিকে কয়েকদিন পড়ছে। আগে শিশু শ্রেণী ছিল, তারপরে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এই 4টে ক্লাস করতে হতো পাঠশালা। শ্রীরামকৃষ্ণ এরকম করেছে। কতদিন করেছিলেন? শিশু শ্রেণীতে করেছেন, তারপর প্রথম শ্রেণীতে করেছেন, দ্বিতীয় শ্রেণীতে করেছেন। দ্বিতীয় শ্রেণী করার পরে যখন তৃতীয় শ্রেণীতে উঠবে করছেন, তখন অঙ্ক শেখাতে। তারা অঙ্ক ছাড়াই চলেছে এই শ্রেণী, শিশু শ্রেণী, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 1, ক্লাস 2 হতো না, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এরকম। এবার অঙ্ক যেই শেখাতে এলেন মাস্টারমশাই, ওখানে বক্তব্য প্রশ্ন। অঙ্ক যেই শেখাতে এলেন, ওই অঙ্ক একদম শেখাতে আসা মাত্রই শ্রীরামকৃষ্ণ একদম আতঙ্ক ভালো লাগে। আমাদের মধ্যে অনেকেই অঙ্ক খুব পছন্দ করেন, আবার অঙ্ক অনেকে পছন্দ একবারেই করে না, এরকম লোক আছে। তো আমাদের সুবিধা আছে এই পাশ্চাত্য শিক্ষার যে শিক্ষা দর্শন সিলেবাস, তাতে ক্লাস 9 থেকে আমরা আমাদের পছন্দ মতো বিষয় নির্বাচন করতে পারি। বিজ্ঞান করবো নাকি পড়া, মানবিক বিদ্যা শিখবো, বাণিজ্য শিখবো, এরকম এখন সুবিধা আছে। শ্রীরামকৃষ্ণ যখন করছেন তখন ক্লাস 2-তে অঙ্ক শেখানো হতো। সেই অঙ্কটা এখনকার দিনে বলা হতো শুভঙ্করী অঙ্ক। এখানে যারা বয়স্ক লোক আছেন, তারা আমার বয়সী আছে, তারা ওই ছোটবেলায় একদম ক্লাস 1-তে শুভঙ্করী অঙ্ক করেছিল। তারপর তো ডেসিমাল সিস্টেম এসে গেল, দশমিক কথা, তখন এই অঙ্কটা শুভঙ্করী অঙ্ক ছিল। যেদিন মাস্টারমশাই এসে এই অঙ্ক শেখাতে শুরু করলেন, ব্যাস সেই দিনই উনি ওই পাঠশালাতে পাবেন। আর কখনো পাঠশালায় ঢুকলেন, পাঠশালা পড়ালেন, একদম পালালেন, স্কুল ছেড়ে পালালেন। আর জীবনে কখনো পাঠশালায় আসেননি, স্কুলে আসেন। তারা বিদ্যে অব্দি ওই এই 2-3 অব্দি বিদ্যে করেছেন। আজকে তার সঙ্গে কত গবেষণা হচ্ছে, পিএইচডি হচ্ছে, ডিলিট হচ্ছে, শুধু তাকে কেন্দ্র করে, তার কথাকে কেন্দ্র করে, তার চিন্তাকে কেন্দ্র করে, তার ভাব কি, তার আদর্শ কি, এইসব বিষয় নিয়ে গবেষণা হচ্ছে। আমি জানি একজনকে, তাকে আমিও কিছুদিন নির্দেশ দিয়েছিলাম। এখানে বাংলাদেশে বলে নির্দেশনা, ওদেশে বলে নির্দেশ। আমরা তখন নির্দেশ দিয়েছিলাম কীভাবে করতে হবে পিএইচডি, ডিলেট। শ্রীরামকৃষ্ণের উপরে আমাকে বিশ্ববিদ্যালয় থেকে আমাকে বলছেন আপনি এই কাজটা করবেন, আমি করেছিলাম। তো
এখন দেখুন যে লোকটা ক্লাস 2 অবধি করতে না করতেই পাঠশালা থেকে পালিয়ে এলেন, আর জীবনে কখনো পাঠশালা স্কুলে গেলেন না, তারপরে এখন গবেষণা হচ্ছে, সর্বোচ্চ গবেষণা হচ্ছে ডিএড, ডক্টর অফ লিটারেচার। তার আগে গবেষণা হচ্ছে পিএইচডি। সেই পিএইচডি ডিরেক্ট সব এখন গবেষণা তাকে নিয়ে, তাকে কেন্দ্র করে হচ্ছে, আর একটা কথাকে কেন্দ্র করে একটা গবেষণা হচ্ছে। কি আশ্চর্য ব্যাপার, যে লোকটা পড়লই না কিছু, তাকে কেন্দ্র করে এখন গবেষণা হচ্ছে। যাই হোক, শ্রীরামকৃষ্ণ পাঠশালায় ওই ক্লাস 2 অবধি হয়ে পড়েছিলেন। তারপরে সেই যে পালালেন অঙ্কের ভয়ে, আর পাঠশালায় ফিরে গেলেন। 16-17 বছর বয়স অবধি গ্রামেই থাকলেন, পড়াশোনায় থাকলেন। দাদা চিন্তা করছেন কি করে পরিকল্পনে খাবে, ব্রাহ্মণের বাড়ির ছেলে, কিছুই শিখল না, পূজা পাত্রা করতে গেলেও তো তাকে সংস্কৃত শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে, বলেই দিলেন ওই চাল কলা বাঁধা বিদ্যে আমি করব। প্রচুর ছেলে প্রথমে এই কথা বলে দিলেন, চাল কলা বাঁধা বিদ্যে আমি করব। চাল কলা বাঁধা বিদ্যে মানে বাউলের বিদ্যে, বাউলের যে চারটি কলাটি গুটি পাটি বেঁধে গামছায় বেঁধে নিয়ে যাচ্ছে, ওটাও বড় প্রশ্ন হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছে না, আমি ওর মধ্যে নেই, আমি চাল কলা বাঁধা বিদ্যে শিখবো না, করবো। এবং এটা একটু ধরে রাখবো। আবার দেখুন এই বয়সে 8 বছর বয়সে তার উপনয়ন হয়েছিল। শ্রীরামকৃষ্ণের উপনয়ন হতে ব্রাহ্মণ ছিলেন কইতে হয়েছে। এবং আমাদের ব্রাহ্মণদের নিয়ম অনুসারে, শাস্ত্র বিধান অনুসারে ব্রাহ্মণের ছেলেকে প্রথম ব্রত ভিক্ষাটা দিতে হয় তার নিজের গর্ভধারণ। প্রথম ব্রত ভিক্ষা নিতে হয় উপনয়নের পরে ব্রাহ্মণের পুত্র সন্তানকে তার গর্ভধারণ। শ্রীরামকৃষ্ণ বললেন না, আমি প্রথম ব্রত ভিক্ষাটা নেব আর একজন গর্ভধারী দিন আর একজনের কাছে। খেয়েছে ছিল ওই গ্রামেরই একজন মহিলা, বাল্য বিধবা, ধনী কামার মেয়ে, কামারদের বাড়ির একটি বাল্য বিধবা মেয়ে। তিনি বাল্য বিধবা, তার সন্তানাদি নেই, তার মনের খুব দুঃখ ছিল যে সন্তান হয়নি, বিয়ের পরে বিধবা হয়ে গেছেন, সন্তানাদি আর হয়নি। তো শ্রীরামকৃষ্ণের কাছে তিনি দুঃখ করতেন। ছোটবেলায় শ্রীরামকৃষ্ণের কাছে কি বাড়ির কাছেই বাড়ি, এখনো সেই বাড়িটা আছে, ধনী কামান্ডির বাড়ি আমার করে এখন আছে, আপনারা গেলে দর্শন করতে পারেন। সেখানে কামারদের বাড়ির মেয়ে আর কি, ওই বাড়ির গ্রামের মেয়ে, বিয়ের পরে বিধবা হন, ওখানেই থেকে গেছে, তারপর ব্যাগি থেকে গেছে। তো সেই ধনী খামারে নিয়ে তার তো সন্তানের মুখ দেখার সুযোগ হয়নি। এই কষ্ট হয়তো বলেছেন শ্রীরামকৃষ্ণ কাছে, দেখ দাদাই আমার খুব কষ্ট হয়ে ছেলে মেয়ের মা হতে পারলাম না, ছেলে মেয়ের মুখে মা ডাক শুনতে পেলাম না। এটা নাকি প্রত্যেক মেয়েদের মধ্যে একটা এই যন্ত্রণা থাকে সন্তানের জন্য, সন্তান যদি না হয় তাহলে এই যন্ত্রণাটা থাকে। তারও ছিল, উনি কামার ছিল। তখন শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন ছোট গদা দাও, গদা গদা, তুমি চিন্তা করো না, আমি যখন ওইটা আমার হবে তখন তোমার কাছে আমি প্রথম ভিক্ষে দেব। আপনারা হয়তো জেনে থাকবেন যে ব্রাহ্মণের ছেলে বন্দী হওয়ার পরে একজন ভিক্ষে মা থাকে, মানে একজনের কাছে ব্রত ভিক্ষা নিতে হয়, প্রথমে মায়ের কাছে, তারপরে তার কাছে নিতে হয়। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন গদাধর, আমি তো তোমার কাছে প্রথম বলছি, অর্থাৎ তোমার যে মায়ের মা হওয়ার জন্য কষ্ট, এই কষ্টটা আমি দূর করবো, আমি তোমাকে মা বলে ডাকবো, এখনো ডাকছি, সারা জীবন ধরেই ডাকবো মা, তুমি দুঃখ করো না, কষ্ট পেও না। তখনকার দিনের নিয়ম অনুসারে ব্রাহ্মণের উপনয়নের সময় যে প্রথম ব্রত ভিক্ষা সেটা নিতে হবে তার গর্ভধারণ। তারপরে আপনি যে দিতে পারেন অন্য কারোর কাছে, কিন্তু প্রথম ব্রত ভিক্ষা নিতে হবে নিজের গর্ভধারণ। শ্রীরামকৃষ্ণ বলে দিলেন
আমি তোমার কাছেই প্রথম ভিক্ষা। বাচ্চা ছেলে বলছে এই আর কেউ চিন্তা করে পরে পরে আবার ঠিক হয়ে যায়, বুঝিয়ে টুজিয়ে ঠিক করা যায়, এই তো সে ছেলে না। এবার যখন হলো, যখন ব্রত ভিক্ষার ব্যাপারটা এলো, তখন শ্রীরামকৃষ্ণ বললেন আমি তো কথা দিয়েছি। আর একটা কুচকে ছিলেন ওই 8 বছর বয়স, তার আবার কথা দেওয়া। শ্রীরামকৃষ্ণ বললেন আমি তো কথা দিয়েছি ওই আমার মার কাছে আমি প্রথম ব্রত ভিক্ষা। আপনারা বড়রাই কথা রক্ষা করেন, তা ঠিক নেই, তাই একটা বাচ্চা ছেলে তার আবার কথা দিয়ে বললেন না, আমি কথা দিয়েছি যে আমি আমার মার কাছে প্রথম ব্রত ভিক্ষা। সবাই বোঝালো, 8 বছরের ছেলেকে সবাই বোঝালো, আত্মীয় স্বজন গুরুজন সবাই বোঝালো। উনি বলছেন না, আমি কথা দিয়েছি, আমি এটা রক্ষা করি। কথা তো আমরা কথাই দিই, সে কথা কেউ রক্ষা করি সাধারণত করি না, ভুলে যাই। শ্রীরামকৃষ্ণ জগৎকে শিক্ষা দিতে এসেছে, জগতের মহত্তম আচার্যদের মধ্যে তিনি অন্যতম, জগতের ধর্মগুরুদের মধ্যে তিনি অন্যতম। সুতরাং তিনি তো মিথ্যা কথা বলবেন, যার কথা দিয়েছেন সে কথা রক্ষা করবেন এবং বাধ্য করবেন। তখনকার দিনের রক্ষণশীল গোড়া ব্রাহ্মণ সমাজকে বাধ্য করলেন ওই বালকের কথা মেনে নেওয়ার জন্য। ভেবে দেখুন কি দেব ছেলেটা, কি সত্যনিষ্ঠ সত্য সংকল্প বালক। না না আমি কথা দিয়েছি, সমাজের যে তৈরি করা অনুশাসন অগ্রাহ্য করলেন। প্রথম থেকে যে নিয়ম কানুন আচরণ অনুশাসন যেগুলো সমাজের মানুষকে ছোট করে, সেটাকে তিনি প্রথমেই অগ্রাহ্য করলেন। এগুলো চিন্তা করার বিষয়। এই যে গবেষণা হচ্ছে এখন শ্রীরামকৃষ্ণকে নিয়ে আলোচনা করছে, প্রথম থেকেই তার মধ্যে এই প্রতিরোধ, এই প্রতিবাদ, এগুলো দেখা গেছে। 8 বছরের বালকের কি প্রতিবাদ করার ক্ষমতা, কি প্রতিরোধের ক্ষমতা, কিছুই নেই। কিন্তু তিনি করলেন এবং সমাজকে বাধ্য করলেন। তখনকার দিনের রক্ষণশীল গোড়া ব্রাহ্মণ সমাজকে বাধ্য করলেন তার ইচ্ছাটা মেনে নিতে। ওই ধনী কামালিনীর কাছেই তিনি প্রথম ভিক্ষা দিলেন এবং বললেন মা তুমি আমার ভিক্ষা দাও। মায়ের কাছে দেব আমার মায়ের কাছে, তুমি আমার প্রথম মা বলে। তোমার মনে ছিল তোমার সন্তান নেই বলে, মা ডাক শুনিনি বলে, এখন তোমাকে আমি মা বলে ডাক। বাধ্য করলেন, সমাজকে বাধ্য করলেন। একটি ছেলে 8 বছর বয়স, দরিদ্র মানুষ, তারা ধনী অভিজাত তো নন, দরিদ্র মানুষ, কিন্তু বাধ্য করলেন সমাজকে তার কথা শোনার জন্য। যখন জগতের আচার্যরা পৃথিবীতে আসে, তাদের অল্প বয়সেই তাদের মধ্যে এই তেজস্বিতা, এই দৃঢ় সংকল্পের ভাব এগুলো দেখা যায় এবং তারা এই সব কাজ করে জগতের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে। শ্রীরামকৃষ্ণ একটি দৃষ্টান্ত স্থাপন করলেন সারা পৃথিবীর মানুষের কাছে। এই যে অন্তজ আমাদের নিম্ন বর্ণের মানুষ, কামারদের মেয়ে বাধ্য বলে তার কাছে সমাজকে নতি স্বীকার করাতে, সমাজ নতি স্বীকার করবে, সমাজের গড়া যে অনুশাসন, যে আইন কানুন, তাকে বৃদ্ধাঙ্কুষ্ট দেখিয়ে তিনি যেটা মানুষের মনের প্রেরণায় যে অনুশাসন আসে সেটিকে গ্রহণ করার জন্য বাধ্য করলেন শ্রীরামকৃষ্ণ। ধনী কামালিনী, আপনি যদি আপনারা কামালপুরে যান, ধনী কামালিনীর বাড়ি আছে, তার মূর্তি এখন করা হয়েছে, সেখানে আপনারা গিয়ে দেখতে পাবেন। আমি কিছুদিন আগে গত বছর বোধহয় গেছিলাম। আমার সঙ্গে আরো অনেক মানুষ গেছিলেন, সাধুরাও গেছিলেন, আবার কিছু ভক্তও গেছিলেন এবং সৌভাগ্যক্রমে বাংলাদেশের কয়েকজন ভক্ত, পুরুষ মহিলা, তারাও আমার সঙ্গে গেছিলেন এবং আমরা সব ঘুরে ঘুরে দেখি। যাই হোক, এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ধনী কামালিনী ভিক্ষে মা। সেই কামালিনী শ্রীরামকৃষ্ণের ভিক্ষে মা, তাকে কেউ মনে রাখতো কি? এরকম কত হয়েছে, কেউ তাকে মনে রাখেনি। তো আজকে ধনী কামালিনীকে সারা পৃথিবী মনে রাখছে এবং যখন কামারপুকুর যাচ্ছে মানুষ,
দর্শক হিসেবে, দর্শনার্থী হিসেবে এবং মনিকা মান্দির বাড়িটাও দেখতে সেখানে শ্রীরামকৃষ্ণের এই ভিক্ষে মার বাড়ি শ্রীরামকৃষ্ণ প্রতিদিন সকালে যেতেন ভিক্ষে মার কাছে, ওই ছোট 5 বছর বয়সে। শ্রীরামকৃষ্ণের পদার্পণ ধন্য সেই স্থান আজকে সংরক্ষিত হয়েছে। আরেকজনের নাম হয়তো আপনারা জেনে থাকবেন, শ্রীরামকৃষ্ণের জীবনী করেছেন, তিনি হচ্ছেন শ্রীনিবাস শাখারি। এই যে ঢাকাতে শাখারি বাজার আছে, যেখানে একসময় ওই শাঁখারিদের ব্যবসা ছিল, শাখার ব্যবসা এখনো তারা অনেকেই করেন। সেই শ্রীনিবাস শাখারি তার কামারপুকুরের বাড়ি, খুব গরিব মানুষ, বৃদ্ধ হয়েছেন তখন। শ্রীরামকৃষ্ণ যখন বালক, তাকে দেখেই শ্রীনিবাস শাখারি তার মনে হচ্ছে এই বালকটি সাধারণ বালক নয়, এর মধ্যে একজন অসাধারণ ব্যক্তি রয়েছে। এবং তিনি তার বাড়িতে গদাইকে আমাদের শ্রীরামকৃষ্ণকে আমন্ত্রণ করে নিয়ে যেতেন। আমন্ত্রণ না করলেও তিনি চলে যেতেন। শ্রীরামকৃষ্ণ আমন্ত্রণে ধরবেন, এটাকে ডাকবার কে ডাকবেন না, যেতেন। এবং শ্রীনিবাস শাখারির বাড়িতে গিয়ে, শ্রীনিবাস তো গরিব মানুষ, সে হয়তো একটি কলা, একটা হয়তো বৃষ্টি দিত, সেটা তিনি খেতেন। শ্রীরামকৃষ্ণ খুব তৃপ্তি করে, বালক বাধা হওয়ার খুব তৃপ্তি করে সেসব খেতেন। শ্রীনিবাস শাখারি তার এমনি চলতি নাম হচ্ছে চিনু শাখারি। শ্রীনিবাসটা হচ্ছে চিনু শাখারি। তিনি তখন শ্রীরামকৃষ্ণকে গদাইকে বলছিলেন, দেখো গদাই, একদিন সারা পৃথিবী তোমার পুজো করবে, তোমাকে স্বয়ং ভগবান বলে পুজো করবে, মানবে, সত্যি সত্যি পুজো করবে। কিন্তু তখন তুমি মনে রেখো, প্রথম পুজোটা আমি করেছি। এই চিরশিক্ষারই তোমার প্রথম পুজো করছে, তুমি ভুলে যেও না গদাই, তুমি মনে রেখো। এখন যখন লোকেরা যায় কামারপুকুরে, সেখানে ওই চিরশিক্ষারীর বাড়িটাও দেখতে যায়। এখন সেখানে লন্ডন থেকে একজন ভক্ত, তিনি বোধহয় 1 কোটি টাকা কি 2 কোটি টাকা দিয়েছেন, ওই বাড়িটা এখন কেনা হয়েছে। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ওই বাড়িটা এখন কিনেছেন ওই ভক্তদের টাকায়, এবং সেখানে একটা বড় একটা বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে অনেক কিছু কাজকর্ম, সেবামূলক কাজকর্ম হবে। আমি যখন গেলাম তখন দেখছিলাম তৈরি হচ্ছে, বড় বিল্ডিং হচ্ছে। যে ভক্তটি দিয়েছেন লন্ডন থেকে, তিনি আমার পরিচিত, আমি চিনি। আমি যখন লন্ডনে প্রথমবার গেছিলাম, তখন তার বাড়িতে আমাকে তিনি নিয়ে গেছিলেন। তার বাড়িতে গেছি, দুপুরবেলা খেয়েছি, একটু বিশ্রাম করেছি, আমার মনে আছে প্রথমবার যখন গেছিলাম। তো আজকে তার অর্থায়নে ওখানে কয়েক কোটি টাকা খরচ করে ওখানে নতুন করে বিল্ডিং তৈরি হচ্ছে, নানা রকম সেবামূলক কাজকর্ম হবে, রামকৃষ্ণ মঠ কামারপুকুরের অধীনে সব হবে, খুব সুন্দর কাজকর্ম হবে। এটা আজকে দেখার মতো। তিনি বলেছিলেন, দেখো গদাই, আজকে আমি তোমাকে সকলের অলক্ষ্যে আমি প্রণাম করছি, পুজো করছি, ফুল দিয়ে সাজিয়েছেন, মালা পরিয়েছেন, চন্দন দিয়েছেন বালক গদাইকে, আর বলছেন একদিন পৃথিবী তোমার পুজো করবে। তখন তুমি মনে রেখো গদাই, এই বৃদ্ধ মানুষটি, এই গরিব মানুষটি কিন্তু তোমাকে প্রথম ভগবান জ্ঞানে তৈরি করেছে। এরকম এখন সেই জায়গাটা মানুষ যাচ্ছে, দর্শন করছে। এবং শ্রীনিবাস শাখারি আর কখনো মরবে না, মানুষ মরবে। শ্রীনিবাস শাখারিও তার দেহের মৃত্যু হয়েছে ঠিকই, তিনি কি বললেন কেন? তার নামটি এখন শ্রীরামকৃষ্ণের নামের সঙ্গে যুক্ত হয়েছে, আর মৃত্যু হবে না। যতদিন পৃথিবীতে শ্রীরামকৃষ্ণের নাম থাকবে, ততদিন শ্রীনিবাস শাখারি বা চিনু শাখারিও থাকবে। কামারপুকুরে আজকে তার সৌধ তার নামে তৈরি হচ্ছে, তার বাড়িটি এখন রামকৃষ্ণ মঠ কামারপুকুর কিনে দিয়ে সেখানে অনেক সেবামূলক কাজকর্ম করবেন, সব ঠিক আছে। তিনি সূচনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং এবং ওই শ্রীনিবাস শাখারি, সেই বাড়ি এখন আছে। শ্রীরামকৃষ্ণের স্মৃতিধন্য সেই বাড়ি। আপনারা যদি কখনো যান, দর্শন করে আসবেন, কামারপুকুর তো দর্শন করবেন।
জন্মস্থান কামারপুকুর, আর জয়রামবাটি হচ্ছে মায়ের জন্মস্থান। দুই জায়গাতেই একটা বড় মঠ হয়েছে আমাদের রামকৃষ্ণ মঠ। কামারপুকুরও হচ্ছে বড় মঠ এবং জয়রামবাটিতেও হচ্ছে। আপনারাও হয়তো অনেকেই গেছেন, দর্শন করেছেন। আমার দেখি আমার ওরা আদর জন্ম ভালোবাসা দেখান, অনেকবার গেছি, সবসময় দেখিয়েছি। এখন তুমি গুরু হয়ে গেছি তো সম্মান বেশি, গুরু হিসেবে বেশি সম্মান করা, গুরুদেবের সম্মান। তুমি গেছিলে তো খুব ক্ষতি করে আমাকে, গেছিলাম। কিন্তু যতই খাতির করুন, আমার কিন্তু থাকতে বেশি ভালো লেগেছে লাগে জয়রামবাটি। কি জানি কি ব্যাপার, মায়ের জায়গা তো, ওখানে গেলে বেশি ভালো লাগে, আনন্দ পায়। খাওয়া দাওয়া দু জায়গাতেই ভালো, অনেক খাওয়া দাওয়া, এটা আমার বেশি টান হচ্ছে জয়রামবাটি। এর জন্য মায়ের আদরটা মনে পায়। মাতা নিজেই বসে থেকে আমাকে খাওয়াচ্ছে, আমাকে দেখছে, আমার সব ব্যবস্থা করছে, আমার নিজের মনে হয়। যদি আপনারাও যান, আমার মনে হয় আপনাদেরও মনে হবে জয়রামবাটি থাকতে বেশি ভালো লাগবে। কামারপুকুরও থাকবে, 3 দিন কামারপুকুর থাকবে, 2 দিন জয়রামবাটি থাকবে, দেখবেন বেশি ভালো লাগছে জয়রামবাটি। কারণ মায়ের স্নেহটা, মায়ের স্পর্শটা আপনি অনুভব করতে পারেন। যাই হোক, এরপরে যখন শ্রীরামকৃষ্ণের ঘরে গেলেন মাস্টারমশাই, এখানে ঘরে ধুনো দেওয়া হয়েছে। ধুনোটা সন্ধ্যাবেলায় দেওয়া হয়, এই সন্ধ্যে প্রার্থনা প্রার্থনা হওয়ার সময় ধুনো দেওয়া হয়। তাই মাস্টারমশাই বললেন, মাস্টারমশাই সবে পড়াশুনো করে এসেছেন, তখনকার দিনে গ্র্যাজুয়েট, বিএ পাস, মানে মারাত্মক। তখনকার দিনে আজ থেকে 70-80 বছর আগের কথা বলছি, তখন তো একটাই বাংলাদেশ, একটাই বাংলা ছিল, বঙ্গ। ওই বাংলায় ভাবছিল। তখন যদি একজন ছেলে, মেয়েরা ভালো শিখতে পারতো না, শিখতে দেওয়া হতো না। তখন যদি একটি ছেলে কেউ ম্যাট্রিক পাস করত, তাহলে তাকে দেখতে 5টা গানের লোক আসত। কেউ যদি ম্যাট্রিক পাস করত, আর যদি সেই ছেলে যদি ফার্স্ট ডিভিশনে পাস করতো, তাহলে আরো বিরাট হতো। আর যদি স্কলারশিপ পেত, আরো সাংঘাতিক। মাস্টারমশাই তখনকার দিনে গ্র্যাজুয়েট, বিএ পাস করেছে, একটি স্কুলের হেডমাস্টার, এবং কিছুদিনের মধ্যে তিনি আরো 3টি স্কুলের হেডমাস্টার একসঙ্গে হবে। কি করে করতে যাবেন? 3টি স্কুলের হেডমাস্টার হবে। এবং একটি কলেজে, তখনকার নাম ছিল রিফর্ম কলেজ, এখন সেটির নাম সুরেন্দ্রনাথ কলেজ, কলকাতায় শিয়ালদা। সেখানেও পড়ার কলেজের অধ্যাপক, আমার 3টি স্কুলের হেডমাস্টার একসঙ্গে করেছে। বিশিষ্ট মানুষ, তিনি শ্রীরামকৃষ্ণের ভক্ত হয়েছেন, মানে প্রথম দর্শন করেছেন। বলছেন, মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে অবাক হলেন। বই পড়েন না? এত লোক তাকে দেখতে আসে, এত ভক্তি শ্রদ্ধা করে, তিনি বইটি করেন না? ওদের বৃন্দে বলল, আর বাবার বই টই সব মুখে। মাস্টার, আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? সন্ধ্যা আপনি করবেন? সন্ধ্যা হচ্ছে তো, আমরা কি এই ঘরের ভেতর যেতে পারি? তখনই দেখা হয়। আগে একবার দেখে গেছে, আবার এসছে, এবার দেখা হয়নি। এখন দরজাটা বন্ধ ছিল, দরজাটা খুলেছে। বিন্দে বলছে, যাও না বাবা, যাও, গিয়ে বসো। পরপর হচ্ছে কোনো ভালাই নিয়েছে, যাও গিয়ে বসো। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভারতবর্ষ, বা আমাদের অরিজিনাল যে বঙ্গদেশ। এসব নিয়ম কানুন শিষ্টাচার ছিল। আমরা সাদা সাথে স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত। তাই মাস্টারমশাই লেখাপড়া শিখেছেন, ইংরেজি শিক্ষা। আমরা কি এই ঘরের ভিতর যেতে পারি? তুমি একটা খবর দেবে, আমরা যে এসেছি দেখা করার জন্য, তুমি একটু খবর দেবে। বৃন্দে একদম স্বাভাবিকভাবে বলছেন, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। জিজ্ঞেস করার দরকার, তোমরা যাও, ঘরের মধ্যে গিয়ে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন, ঘরে আর
শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন, ঘরে ঘুম দেওয়া হয়ে আছে ও সমস্ত জানালা দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়া বদ্ধাঞ্জলি হইয়া, বদ্ধাঞ্জলি মানে হচ্ছে হাত দুটোকে অঞ্জলি আকারে করা, বদ্ধাঞ্জলি, দুটো হাত দিয়ে বদ্ধাঞ্জলি প্রণামের ভূমিকে। মাস্টার প্রবেশ করিয়া বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিল। এই বাংলাদেশের লোকেদের দেখছি, আমার তো বছর হয়ে গেল, প্রণাম ব্যাপারটা বুঝে না। নমস্কার। আজকে সকালে দুটো বাচ্চা ছেলে মেয়ে বলে ভাই বোন হবে, আমার সঙ্গে দেখা হলো, তাকে হতেই করছে, মহারাজ নমস্কার। এই বেটা নমস্কার কে? নমস্কার তো সাধারণ সৌজন্য। আমাদের গুরুজনদেরকে প্রণাম করতে হয়। তোমরা ওদের মা বাবাকে প্রণাম করবে, গুরুজনদেরকে প্রণাম করবে, এটা আমাদের ট্র্যাডিশন, আমাদের ঐতিহ্য। এটা বাংলাদেশের লোকেদের এটা এই ঐতিহ্য ছিল, হয়তো 50 বছর আগে ছিল, এখন এসব বলছে। এখন বলে নমস্কার। আমি যাদেরকে পাই এই নমস্কার বলে আমি শিখিয়ে দিই, না নমস্কার করবে না, প্রণাম, গুরুজনদেরকে প্রণাম, বাবা মা জ্যাঠা জেঠি ঠাকুরদা ঠাকুরমাদেরকে প্রণাম। ঠাকুরদা ঠাকুরমা তার নেই, এখন তো সব স্বামী স্ত্রী ছেলে আর সব বিদায়। আগে তো 51 পরিবার ছিল আমাদের বাড়িতে, 51 একসঙ্গে থাকা যৌথ পরিবার, জয়েন্ট ফ্যামিলি। সবাই মিউজিয়ামে ব্যবহার হয়ে গেছে, চিড়িয়াখানায় গিয়ে দেখতে হবে বা মিউজিয়ামে গিয়ে দেখতে হবে 51 পরিবার, কাকা কাকিমা পিসি পিসিমশাই এইসব, জেঠি জ্যাঠামশাই খুড়ি খুড়িমা একসঙ্গে থাকা এইসব চল। এখন একটা স্কেলিটন কোথাও কোথাও রয়েছে 51 পরিবার। ওই বাংলায় একটা পরিবারে গেছিলাম, অনেকবার গেছি, পরপর কয়েক বছর গেছি। এখন ইদানিং আর যাওয়া হয় না, তো বাংলাদেশ চলে এসেছি, আর যাওয়া হয় না। সেখানে একটা পরিবারে 110 জন মানুষ, আমি গিয়ে নিজে দেখেছি। ওদের বাড়িতে কয়েকবার গেছি, বক্তৃতা করতে গেছি, ওরা ওখানে রেখেছে। এখন আমি কোনো ভক্তের বাড়িতে থাকি না, তখন তো থাকি, সব জায়গায় তো সুবিধা থাকে না। তখন 51 করে 110 জন ফ্যামিলি মেম্বার, বুঝুন, এই কাকা কাকি জ্যাঠা জেঠি মুখ সব মিলিয়ে থাকতো। এখন তো কাকা কাকে বলে, কাকি কাকে বলে, পিসি কাকে বলে, পিসি মশাই কাকে বলে, কিছু জানেই না আজকাল করছে। ছেলে মেয়েদের দোষ নেই, আসলে এইরকম ধরন হয়ে গেছে, দস্তুর হয়ে গেছে, তাই সমাজের নিয়ম হয়ে গেছে। এটা হচ্ছে আত্মকেন্দ্রিক স্বার্থপর যে সমাজ, আর নিজে ছাড়া কিছু বোঝে না। এখন এই বিদেশে, পাশ্চাত্য দেশে একটি জিনিস চালু হয়েছে, বৃদ্ধাশ্রম। বুড়ো হলেই ওই বৃদ্ধাশ্রমের কথা, বাবা মা দিদি বৃদ্ধাশ্রমের কথা। একটি গল্প বলছি, সত্যিকারের গল্প, সত্যিকারের ঘটনা। আমি একটা জায়গায় গিয়েছি, ওই বাংলায়, বহু বছর আগে। তো দেখছি ওই বাড়িতে বাবা মা আছে, ছোট ছেলে আছে, তাদেরই ছেলে, ছোট ছেলে, বেশি বড় না, এই ধরুন 4-5 বছর বয়স। তো সে দেখছি রাস্তা থেকে যত ভাঙা অ্যালুমিনিয়ামের থালা বাটি গ্লাস যা পাচ্ছে সব নিয়ে আসছে, এসে বাড়ির মধ্যে রেখে দিচ্ছে। এখন আমি একজন অতিথি অভ্যাগত মানুষ সেখানে গেছি, আর সেখানে ওই ভাঙা থালা বাটি গ্লাস নিয়ে আসছে, বাইরে থেকে তুলে নিয়ে আসছে। বাচ্চা ছেলেটা ধনী পরিবার, নিয়ে আসছে, রেগে যাচ্ছে, লজ্জায় পড়ে যাচ্ছে, কিছু বলতে পারছে না আমার সামনে, লজ্জায় কোথায় কেন নিয়ে আসছিস। ছেলেটা পাত্তাই দিল না মাকে, এই বাড়ির ছেলে মেয়ে করে এরকমই হয়, আপনারাও সাবধান। যেমন নিজেদের শ্বশুর শাশুড়ি করবেন, ঠিক এই ব্যাপারটাই আবার ফেরত পাবেন।
আপনাদের ছেলেদের কাছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, একটা কথা আছে। যা আপনি বললেন সেটা আমার পুনরাবৃত্তি হয়ে আপনার কাছে ফেরত আসে। এই আমাদের ভারতবর্ষের শিক্ষা। ভারতবর্ষ বলতে আমি বাংলাদেশকেও বুঝেছি, এটা তো ওই বলতেছি ওইসব পুরি পারি নিয়ে আসছে, আর আমার সামনে নোংরা জিনিস নিয়ে আসছে, মা বিরক্ত হচ্ছে। অতিথি বলে আমার সঙ্গে আরেকজন অতিথি ওই বাড়িতে আরেকটা ঘরে থাকবেন, তিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, জেলা স্কুল পরিদর্শক, বড় পদ একটা। তিনি ওখানে বক্তৃতা করতে গেছেন, আমিও গেছি। আমাদের দুজনের ওই বাড়িতে থাকার ব্যবস্থা হচ্ছে। ওর সামনে ওইসবগুলো হচ্ছে, এই ভাঙা তালাবাকে নিয়ে যাচ্ছে। মাকে খুব বিরক্ত হচ্ছে, এইসব কি আসছে তোমরা? বারবার ধমকাধমকি করার পরে ছেলেটা বলছে এগুলো রেখে দিচ্ছি। নির্ভীকভাবে বলছে, নির্ভীকভাবে রেখে দিচ্ছি কেন? তোমাদের জন্য। ছেলেটা বাচ্চা ছেলে মেয়েরা ভয় পায় রেখে তোমাদের জন্য। কেন? আমাদের বাড়িতে তো আমার দাদু ঠাকুমা আছেন, তাদের তোমরা তো ভালো ভালো থালায় বাটিতে খেতে দাও, নিজেরা থালা বাটিতে ভালো আপনারা করে নিজেরা থালা বাটি ভালো খান, গুরু আপনাকে তো দেন না, তাও না। সুতরাং তোমরা যখন গুরু হবে, আমি তখন এগুলো তোমাদের এইগুলোর উপরে করে দেবো। এই বাটিতে খেতে দেবো, এই গ্লাসে খেতে দেবো জল, এই থালায় খেতে দেবো, তখন খাচ্ছি। এখন থেকে আমি জমিয়ে রাখছি তোমাদের বুড়ো বয়সে তোমাদের খাওয়াবো। তোমরা যেমন করছো, আমার ঠাকুরটা ঠাকুরকে তোমরা এভাবেই ঠিক করছো, তোমাদেরকে ঠিক এই জিনিসটা আমি ফেলে দেবো যখন তোমরা এরকম বয়সে আসবে। এবং শিক্ষা কেমন দিন মায়ের শিক্ষা হয়ে গেল, আর লজ্জায় মুখ তুলতে পারে। আসলে কিছু মনে করবে না, ছেলেরা এইসব ব্যাপারে বেশি মাথা ঘামায় না। কারা মাথা ঘামায় সেটা আপনারাই বুঝুন, আমার নিজের মুখে আর মেয়েরা শুনবে। কারা মাথা ঘামায়? সব ক্ষেত্রে কিন্তু মেয়েরা, সব ক্ষেত্রে ব্যতিক্রম থাকতেই পারে, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই যে নতুন বউ হয়ে এলো এই কিন্তু আস্তে আস্তে কর্তৃত্বটা নিয়ে নেয় এবং বুড়ো শ্বশুর শাশুড়িকে অপান্ত করতে পারে। এবং মনে রাখবেন, যা আপনারা করবেন এটা দুগুণ ফেরত আসবে আপনাদের কাছে। আপনাদের ছেলে তখন বড় হবে ঠিক এই জিনিসটা। এখন এই কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এটা ইতিহাসের পুনরাবৃত্তি আপনাদের ক্ষেত্রে ঘটবে। শুধু সাবধান, এটা গান আছে, শেষের সেদিন ভয়ঙ্কর, বিখ্যাত প্রাচীন গান আছে, বাঙালি গানের মধ্যে গানটা আছে, শেষের সেদিন ভয়ঙ্কর। শেষের ক্ষেত্রে ভয়ঙ্কর দিনের মুখোমুখি আপনাদের হতে হবে। সুতরাং যদি একটা মোটামুটি শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকার মতো পরিবেশ রাখতে পারেন, আপনাদেরই কল্যাণ হবে। আপনাদের ছেলেমেয়েরা শিখবে, তারাও এটা শিখে নেবে যে আপনারা যত্ন করছেন আপনাদের শ্বশুর শাশুড়িকে, তখন তারাও তাদের মা বাবাকে যত্ন করে রাখবে। মেয়েরাও যখন শ্বশুরবাড়ি যাবে এবং তারাও সেটা শিখবে। সুতরাং এটা শিক্ষণীয় একটা ব্যাপার। শ্রীরামকৃষ্ণ এই শিক্ষা দেওয়ার জন্যই এবার অবতার হয়ে পৃথিবীতে এসেছে। তিনি যুগাবতার, যুগের যেটি প্রয়োজন, যুগের যেটি সমস্যা, সেটি সমাধান দেওয়ার জন্যই তিনি পৃথিবীতে এসেছেন। প্রত্যেক যুগেই যুগাবতার থাকে, যেমন তার আগে শ্রীচৈতন্য ছিলেন, তার আগে আরেকজন ছিলেন, তার আগে আরেকজন ছিলেন, আগে রামচন্দ্র ছিলেন, তারপরে কৃষ্ণ ছিলেন, তারপর বহু পরে শ্রীচৈতন্য এসেছেন, তারপরে ইদানিং রামকৃষ্ণ এসেছেন। সুতরাং সাবধান, যেমন ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়, এটা একটা প্রবাদ বাক্য আছে। যেমন কর্ম তেমনি ফল, এটা যদি মনে রাখেন তাহলে শ্বশুর শাশুড়িকে যন্ত্রণা দেবেন না, তাহলে সমাজটা, বাড়িটা সুন্দর হবে, সংসারটা সুন্দর হবে, এটা মনে রাখবেন। এবং এই শিক্ষা দেওয়ার জন্যই সমাজকে এই যুগে শ্রীরামকৃষ্ণ এসেছে, শ্রী শ্রী মা এসেছে, তারা শিখিয়েছেন কেমন করে থাকতে হয়। আমাদের মা কত যন্ত্রণার মধ্যে থাকতো, ভাইগুলো সব একাত্রী রত্ন,
ঝগড়াঝাটি, মারামারি, চুরি এইসব একটা টাকা পেলে নিজেদের মধ্যে মারামারি করছে। মা বলছে, বাবা এই তপস্যা করে ভাইগুলিকে আমি পেয়েছিলাম, বলছে মায়ের ভাই রক্ত, একেবারে রক্ত। যাই হোক, শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন কেমন করে পরিবার জীবনে, গৃহ জীবনে আমরা থাকবো, কেমন করে সংসারটিকে সুন্দর করতে পারবো। সেই ছোটবেলায় আমাদের বাড়িতে তখনকার দিনে মায়েরা তো বেশি বাইরে যেতেন না, ওই সুতোর কাজ করতেন, এমব্রয়ডারি কাজ করতেন। এবং সেই একটা না ছোটবেলায় আমাদের বাড়িতে একটা এমব্রয়ডারি কাজ ছিল, সংসার সুখের হয় রমণীর ভূমি। আপনারাও দেখেছেন, আপনাদের এই দেশেও তো একই তো সংস্কৃতি, ওই বাংলা এই বাংলা তো একই, অন্তত হিন্দুতে সংসার সুখের হয় রমণীর ভূমি। একটা সংসার ভালো হয়, আনন্দের হয়, উপভোগ্য হয়, সুখের হয় কখন উনি সেই সংসারের মেয়েরা ঠিক থাকে। আর যদি মেয়েরা ঠিক না থাকে তাহলে সব চাবিকাঠি কিন্তু মেয়েদের হবে। সুতরাং আপনারা এটা মনে রাখবেন, ঠাকুর মা এই শিক্ষা দেওয়ার জন্যই পৃথিবীতে এবার অবতীর্ণ হয়েছে। আমি আর কথা বলাচ্ছি না, আজকের মতো এখানে আমি শেষ করছি। আবার আমাদের পরবর্তী কথাগুলিতে আলোচনা হবে আগামী 3রা মে শুক্রবার, তার আগে 1লা মে আমাদের রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস আসবে। সকাল থেকে পুজো হবে, অনুষ্ঠান হবে, প্রসাদ দেওয়া হবে। আবার তার আগে আগামী 14ই এপ্রিল